নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। যে খবরটার জন্য রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মনেও একটা আগ্রহ হয়েছিল যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো আসন সমঝোতা বা জোট হচ্ছে কিনা, এখনো পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে যে কংগ্রেস নেতৃত্বের সিংহভাগ এই জোটের পক্ষে নয়। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কয়েকজন নেতাকে দিল্লিতে তলব করা হয়েছিল যে জোট নিয়ে তাদের মনোভাব কি সেটা বোঝবার জন্য। সবাই মোটামুটি এক বাক্যে জানিয়েছেন যে তৃণমূলের সঙ্গে যেন কংগ্রেস এই রাজ্যে কোনো জোট না করেন, এবং কংগ্রেসের মধ্যেও যারা একটু মমতাপন্থী হিসাবে পরিচিত তারাও কিন্তু তৃণমূলের সঙ্গে জোটের ব্যাপারে কার্যত না বলে দিয়েছে কংগ্রেস হাইকমান্ডের কাছে। অধীর চৌধুরী কি বলেছেন? অধীর চৌধুরীর বিগত আপনি 10 বছরের রাজনীতিটা যদি দেখেন, হ্যাঁ, বামের বিরোধিতা তো আছেই। 16 সালে বাম কংগ্রেস জোট হয়েছিল। 19-এর লোকসভা নির্বাচনে অধীরবাবুর বিরুদ্ধে বামেরা প্রার্থী দেননি, সেটা অধীরবাবুকে জিততে সাহায্য করেছিল। অধীরবাবু রাজনীতির জমিটা প্রস্তুত করেছেন বিগত 10 বছর ধরে তৃণমূল বিরোধিতার উপর দাঁড়িয়ে। তিনি এটা দ্বর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে তৃণমূলের সঙ্গে জোট মানে আত্মহননের সামিল। কারণ 2009 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস 14টি আসনে, তৃণমূল 28টি আসনে লড়েছিল। কংগ্রেস, তৃণমূল এবং এসইউসি মিলে 26টি আসন পায়, বিজেপি একটা, বামেরা 15টি। 2011 সালের বিধানসভা নির্বাচনে তৎকালীন প্রদেশ সভাপতি মানস ভূঁইয়া 90টি আসনে লড়তে চেয়েছিলেন, কিন্তু কংগ্রেসের মার হস্তক্ষেপে মানসবাবুকে পিছু হটতে হয়। মাত্র 65টি আসনে লড়ার ব্যাপারে কংগ্রেস সম্মত হয়। মানসবাবু প্রথম মমতা সরকারের সেচমন্ত্রী ছিলেন, অধীর ঘনিষ্ঠ মনোজ চক্রবর্তী ছিলেন এবং আরও কয়েকজন ছিলেন। তারপরে দ্বিতীয় ইউপিএ সরকার থেকে তৃণমূল বেরিয়ে আসে, কংগ্রেসও বেরিয়ে যায়। বামেদের সঙ্গে কংগ্রেস হাত ধরে, দুজনে মিলে 16 সালের নির্বাচনে 77টি আসন পায়। 21 সালে তারা আসন পাননি, কিন্তু 19 সালে কংগ্রেস 2টি লোকসভার আসন পেয়েছিল, 2টি আসনেই বামেরা প্রার্থী দেয়নি। তৃণমূল যে 2009 সাল থেকে কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলল 2টো নির্বাচন, এবং তাতে তারা উপকৃত হলো। মুসলমান ভোটদের একটা বড় অংশ পেল কংগ্রেস সঙ্গে থাকায়। তারপর 11 সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের অস্তিত্ব মুছে দিতে চাইলেন। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, যেখানে যেখানে কংগ্রেসের অস্তিত্ব ছিল, সংগঠন ছিল, সেই সংগঠনকে ভাঙবার জন্য তিনি সব ধরনের পদ্ধতি অবলম্বন করেছিলেন। সাম দাম দণ্ডভেদ। এবং মুর্শিদাবাদে তখন এবং উত্তর দিনাজপুর এবং মালদায় তৃণমূলের তখন পর্যবেক্ষক ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচিত জেলা পরিষদকে ভেঙে দিয়ে সেখানে তৃণমূল ক্ষমতা দখল করে। কংগ্রেসের জেলা পরিষদের সভাপতিকে জেলে যেতে হয়। শুভেন্দুবাবু নিশ্চয়ই এখন অনুতপ্ত বোধ করেন সেদিনের ঘটনাগুলোর জন্য। তার সঙ্গে অধীরবাবুর সম্পর্ক একসময় তলানিতে ঠেকেছিল, কিন্তু এখন সেই সম্পর্ক অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। তাই কংগ্রেস জানে তৃণমূলের সঙ্গে হাত মেলালে তৃণমূলের লাভ, কংগ্রেসের সমূহ ক্ষতি। কারণ কংগ্রেসের ক্ষতি ছাড়া তৃণমূলের বৃদ্ধি সম্ভব নয়। এবং অধীরবাবুরা এটাও জানেন যে মমতা কেন এখন তাদের সঙ্গে আসতে চাইছেন। কারণ তৃণমূল কংগ্রেসের যে মূল ভিত্তি সংখ্যালঘু মানে মুসলমান ভোট ব্যাংক, সেই মুসলমান ভোট ব্যাংক এখন কতটা তৃণমূলের সঙ্গে থাকবে সেটা নিয়ে মমতার মনেই সন্দেহ আছে। সাগরদিঘির উপনির্বাচন তার জলজ্যান্ত প্রমাণ। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে অনুপ্রাণিত গৃহপালিত নির্বাচন কমিশনার থাকা সত্ত্বেও
কেন্দ্রীয় বাহিনীকে কার্যত বসিয়ে রাখা সত্ত্বেও সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে বাম, কংগ্রেস, আইএসএফ এবং কোথাও বিজেপি তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে। আর লোকসভা নির্বাচন কোনোভাবেই এরকম লোক দেখানো ভোট হবে না। সবথেকে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে, এবং নির্বাচন হয়তো 8 দফায় হবে। অনেক আগে থেকে এরিয়া ডমিনেন্স, রুট মার্চ, গ্রামের ভিতরে গিয়ে গ্রামবাসীদের অভয় দেওয়া কেন্দ্রীয় বাহিনী করবে। সুতরাং মমতা বুঝতে পারছেন যে যেন তেন প্রকারেণ মুসলমান ভোট এখন তার পক্ষে আসবে না। মুসলমানরা তার চালাকি বুঝে ফেলেছেন। কিরকম চালাকি? দেখুন, বিজেপি বিরোধী অনেক কথা বলেন না মুখ্যমন্ত্রী, আবার রাজ্যসভায় তার সাংসদরা কোনো স্পর্শকাতর বিল পেশ হলে ওয়াকআউট করে রাজ্যসভায় সংখ্যাটা কমিয়ে দিয়ে প্রকারান্তরে শাসককেই সমর্থন করেন। দ্বিতীয়ত, যে জগদীপ ধনকরের সঙ্গে বাকযুদ্ধ জারি রইল দীর্ঘদিন তৃণমূলে, দার্জিলিং কনক্লেভ, যেখানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তৎকালীন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর ছিলেন, মমতাও ছিলেন, জগদীপ ধনকরের প্রার্থীপদ তৃণমূল সমর্থন করল। তাহলে কি বার্তাটা? কি বার্তাটা হচ্ছে এই প্রয়োজনে আমি বিজেপিকে সমর্থন করব। এটা মুসলমান ভাই বোনেরা অনেকেই বুঝে গেছেন। দেখুন, কংগ্রেস ক্ষয়িষ্ণু হতে পারে পশ্চিমবঙ্গে, কিন্তু বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াইটা মতাদর্শগত। বাম এবং কংগ্রেস কোনো অবস্থাতেই কোনোভাবেই বিজেপির সঙ্গে কোনো রকম ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিংও করবে না। তাই সংখ্যালঘুরা যদি মনে করেন যে বিজেপিকে ঠেকানো তাদের আশু কর্তব্য, তাদের কাছে প্রথম চয়েস কে? অবশ্যই বাম, কংগ্রেস এবং আইএসএফ, অবশ্যই তৃণমূল নয়। কারণ তৃণমূল দোআঁশলা বলে অনেকেই বলেন। এখানে বিজেপি বিরোধী গরম গরম কথা বলে কোনো প্রয়োজন হলেই বিজেপিকে সমর্থন করে দেবে, হয় সংসদ থেকে ওয়াকআউট করে বা অনেক রকম উপায়। যদিও সামনের লোকসভা নির্বাচনে তৃণমূলের সমর্থন বিজেপির দরকার হবে না, কারণ বিজেপি এককভাবেই আগের বারের আসন সংখ্যার থেকে একটা হলেও বেশি পাবে। এটা অনেকের ধারণা, আমিও তাদের সঙ্গে সহমত পোষণ করি। তাই কংগ্রেস নেতৃত্ব মমতার খেলাটা বুঝে গেছেন যে মমতা জোর ধর্ম পালন করতে একেবারেই উৎসাহী নয়। তিনি কংগ্রেসকে চাইছেন নিজের রাজনৈতিক স্বার্থ এবং নির্বাচনী স্বার্থকে সুরক্ষিত রাখতে। নির্বাচনের পর তিনি আবার কংগ্রেসকে দুর্মুষ করার চেষ্টা করবেন। ন্যাড়া কবার বেলতলা যায়, একবার তো মুখ পুড়িয়েছেন কংগ্রেসের নেতারা, আবার পোড়াবেন। এবং রাহুল গান্ধীর সঙ্গে ইয়েচুরির সম্পর্কের রসায়ন অত্যন্ত মজবুত, এবং রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিজেপি বিরোধী রাজনৈতিক অবস্থানকে বিশ্বাস করেন না। সেই জন্য সাত সকালে মমতা অভিষেককে পাঠিয়ে রাহুলকে বোঝাবার চেষ্টা করেছিলেন বাম সঙ্গ কেন ছাড়া জরুরি, কিন্তু রাহুল অভিষেকের সেই বার্তাকে গোড়া গুরুত্ব দেননি। ভদ্রতা করেছেন, চা খাইয়েছেন, বলেছেন দেখব। কিন্তু এই যে ইন্ডিজোটের যে শেষ বৈঠকটা হলো দিল্লির অশোক হোটেলে, সেখানে কি দেখলেন? রাহুল এবং ইয়েচুরি পরস্পরের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় অস্বস্তি কাটাতে নিজের মোবাইলের স্ক্রিনে চোখ রাখছেন। মুকুল ওয়াসনিককে ওইসব আসন সমঝোতার ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখানকার কংগ্রেসীরা বলে দেবেন মুকুল ওয়াসনিককে, হয়তো বলেও দিয়েছেন, যে কোনো অবস্থাতেই তৃণমূলের সঙ্গে এ রাজ্যে আসন সমঝোতা হবে না। প্রয়োজনে তারা নিজে চলবেন, হারলে হারবেন। সব থেকে ভায়াবল অল্টারনেটিভ বামেদের সঙ্গে যাওয়া। এবং নওশাদ যদি ডায়মন্ড হারবারে লড়েন, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাম কংগ্রেস কেউ সেখানে প্রার্থী দেবে না, বিজেপি অবশ্যই দেবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে নওশাদ সম্পর্কেও অতীতের যে একটা ছুতমার্ক ছিল সেটা কংগ্রেসের অনেকেই কাটিয়ে ফেলেছেন, এবং কংগ্রেস এটা বুঝতে পারছেন
যে এমতাবস্থায় তৃণমূলের হাত ধরা আত্মহননের সামিল। কারণ তাহলে রাজ্যে তাদের সংগঠন ভেঙে যাবে, যতটুকু আছে বিজেপি লাভবান হবে। যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেসিরা সরব বলেন, যে কংগ্রেসি কর্মীরা অভিযোগ করছেন নেতারা তৃণমূলের অত্যাচারের শিকার, মিথ্যা মামলায় জেলবন্দি, যে পুরুলিয়া ঝালদা পুরসভার পুরপ্রধান কে হবে তা নিয়ে তৃণমূল একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছে, নানা পথ অবলম্বন করেছে যাতে কংগ্রেস ওখানে পুরসভা দখল করতে না পারে। এটা কংগ্রেসেরা কি ভুলবেন? তাই কোনো অবস্থাতেই তারা তৃণমূলের সঙ্গে যাবেন না, এবং এটাকে একেবারে নিশ্চিত সিদ্ধান্ত। এবং রাহুল গান্ধীও চান না যে তৃণমূল কংগ্রেস তৃণমূলের হাত ধরুন। সোনিয়া গান্ধী এই বিষয়ে কোনো করবেন না, হস্তক্ষেপ করবেন না। যদিও সোনিয়ার মমতার প্রতি একটু দুর্বলতা থাকলেও সোনিয়া এখন ডে টু ডে অ্যাফেয়ার্সে মাথা ঘামান না, পুরোটাই রাহুল গান্ধী দেখেন। এবং রাহুল গান্ধীর অন্তত এইটুকু তার বিবেচনায় রয়েছে যে তৃণমূলের সঙ্গ করা মানে কংগ্রেসের সখাত সলিলে ডোবা। নিজে লড়লে কংগ্রেস সম্মানটুকু রাখতে পারবে, ভবিষ্যতের পথ খুলে রাখতে পারবে। এবং আগামী দিনে এই রাজ্যে বিজেপির প্রধান প্রতিপক্ষ হিসাবে কংগ্রেস আত্মপ্রকাশ করবে, সেই দিনও কিন্তু খুব দেরি নেই। কারণ তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা কনগ্লোমারেট অফ ডেসপারেট ইন্টারেস্ট, যেখানে ক্ষমতার মধুবান্ডে টিকে থাকাই লক্ষ্য। কোনো কারণে যদি ক্ষমতা থেকে তৃণমূল হটে যায়, তৃণমূল তো কয়েকশো খণ্ডে বিভক্ত হবে এবং একটা বড় অংশ তখন কিন্তু কংগ্রেসে গিয়ে ভিড়বে, কিছু বিজেপিতেও যাবে। তাই বামেরা দেখুন, যতই ওনারা ইনসাফ যাত্রা করুন না কেন, এই মুহূর্তে বামেদের পক্ষে পশ্চিমবঙ্গে আসন জেতা সম্ভব নয়। বাম কংগ্রেস জোট হলে কংগ্রেস দু একটা আসন পেতে পারে, কিন্তু বামেদের পক্ষে লোকসভা নির্বাচনে এ রাজ্যে আসন বার করা খুবই মুশকিল। তো আগামী দিনে পশ্চিমবঙ্গে যারা অপোজিশন স্পেস থাকবে, তৃণমূল তো চিরকাল ক্ষমতায় থাকবে না, তাহলে তৃণমূল ক্ষমতা থেকে সরে গেলে বিজেপি ক্ষমতায় আসবে। এটা নিয়ে তো আর নতুন করে পর্যালোচনা, চুলচেরা বিচার বিশ্লেষণের দরকার নেই। খুব সঙ্গত কারণ, এ রাজ্যের মানুষ কংগ্রেস দেখেছে 47 থেকে 67 একটানা, তারপরে দুটো যুক্তফ্রন্টের ব্যর্থ পরীক্ষা নিরীক্ষা, 72 থেকে 77, 25 বছর কংগ্রেসি শাসন, 34 বছর বামেদের শাসন, আর আপনার 2011 থেকে এখনো পর্যন্ত তৃণমূলের শাসন। বিজেপি খারাপ না ভালো? বিজেপি ক্ষমতায় এসে রাজ্য শাসন করেনি, তাই কেউ বলতে পারবেন না যে বিজেপি খারাপ, আবার কেউ বলতে পারবেন না বিজেপি ভালো। তাহলে বিজেপি এই রাজ্যে অপরীক্ষিত রাজনৈতিক শক্তি, তারা কোনোদিন সরকারে আসেননি। তাহলে পশ্চিমবঙ্গে পালা বদল হলে পরে অপরীক্ষিত রাজনৈতিক শক্তি কিন্তু এখানে একটা সুযোগ পাবেন। কারণ ওই সবকো দেখা বারবার ভাজপা কো একবার, একথা সত্যি। তো বিজেপির বিরুদ্ধে আপনি বিষোদ্গার করতেই পারেন, কিন্তু বিজেপি হ্যাঁ অন্য রাজ্যে শাসন করছে বিজেপি, তার এক্সাম্পল টেনে বিজেপিকে এই রাজ্যে তো আপনি কাঠগড়ায় তুলতে পারেন না। এদের হাতে তো রাজ্যপাট নেই, রাজ্যপাট পেলে তারা কিভাবে চালায় তার উপর মূল্যায়ন করা যেতে পারে। তাই যেহেতু রাজ্যপাট তারা পায়নি, তাই তৃণমূলের ক্ষমতা থেকে সরে গেলে সেই শূন্যস্থান বিজেপি পূরণ করবে। তাহলে তখন প্রতিপক্ষ কি হবে? অবশ্যই বামেরা থাকবেন, একটা ফোর্স হিসেবে থাকবেন, কিন্তু মেজর অপোজিশন হবে কংগ্রেস। কারণ একবার ক্ষমতা থেকে সরে গেলে তৃণমূল কংগ্রেসের রিভাইভাল সম্ভব নয়, কারণ নির্দিষ্ট কোনো নীতি আদর্শ নেই, ক্যাডার বেস পার্টি নয়। তাহলে যারা তৃণমূল কংগ্রেস করছেন এখন, অতীতে কংগ্রেস করতেন, তাহলে ঝাঁকের কই ঝাঁকে ফিরে যাবে। তাহলে কংগ্রেস এই রাজ্যে প্রধান বিরোধী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করার সমূহ সম্ভাবনা আছে। আর তৃণমূলের সঙ্গে গেলে কংগ্রেসের অন্তর্জনী যাত্রার সূত্রপাত। আগেই আমরা বলতাম মামু কংগ্রেস, মালদা মুর্শিদাবাদ কংগ্রেস,
সেই তকমাটুকুও যদি কংগ্রেসের চলে যায় তাহলে হাতে পেন্সিল ছাড়া তো আর কিছু থাকবে না। এটা অধীরবাবু, দীপাদাস মুন্সি, ডালুবাবু এরা বোঝেন না তা তো নয়, সবাই বোঝে। তাই তারা মোরাললেস ইউনানিমাসলি জানিয়ে দিয়েছেন তৃণমূলের সঙ্গে জোট নয়। তৃণমূল এটা বুঝতে পেরেছে। তাই ওই ইন্ডিয়া গেটে ইন্ডি জোটের প্রতিবাদ সভায় সংসদ থেকে সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে কে গিয়েছিল? মৌসম ব্যানার্জির নূর। মৌসম ব্যানার্জির নূর অত্যন্ত লাইট ওয়েট, তাকে কখনোই পার্লামেন্টারি পলিটিক্সে অ্যাক্টিভ হতে দেখি না। তাকে কেউ খুব একটা কিছুর মধ্যে যুক্ত করেন সেরকমই নয়। ওই টোকেনিজমের জন্য মৌসুমকে পাঠানো হয়েছিল, সেখানে ডেরেক সহ অন্য কেউ যেতে পারতেন, যাননি। সুদীপ যেতে পারতেন, যাননি। অর্থাৎ তৃণমূল ও কংগ্রেসের প্রতি তাদের অ্যালার্জি সেটা পরিষ্কার করে দিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিল্লির বৈঠকেই বুঝতে পারছিলেন তিনি যতই কংগ্রেসের হাত ধরবার জন্য মরিয়া হয়ে উঠুন না কেন, রাহুল গান্ধী তৃণমূলকে বিশ্বাসযোগ্য সঙ্গী বলে মনে করছেন না। এটা মমতা বুঝতে পেরে গেছিলেন, দেয়াল লেখন বুঝতে পেরে গেছিলেন। এবং সেই জন্য হঠাৎ করে, যদি সত্যি হয়, তৃণমূলে বলছেন এটা গুজব, যে প্রিয়াঙ্কা গান্ধীকে বেনারস থেকে তাড়াবার তিনি প্রস্তাব দিয়েছিলেন। কেন? আপনি বিজেপি বিরোধী মূল ফোর্স। আপনার সবজান্তা মুখপাত্র বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কংগ্রেসের শেখা উচিত। আপনি লড়ুন না, আপনি লড়ুন মোদিজির বিরুদ্ধে। আপনি প্রিয়াঙ্কার কথা বলছেন কেন? আসলে কংগ্রেসকে আন্ডারমাইন করা, গান্ধী পরিবারকে আন্ডারমাইন করা, রাহুল প্রিয়াঙ্কাকে আন্ডারমাইন করা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। আর উনি জোর ধর্মে বিশ্বাস করেন না, আমি সর্বস্ব রাজনীতি করেন। আর রাহুল গান্ধী মমতার এই ফাঁদে কেন পা দেবেন? তিনি আবার ভারত জোড়ো যাত্রা করবেন অরুণাচল থেকে, হয়তো পশ্চিমবঙ্গেও ঘুরবেন। সে তিনি পশ্চিমবঙ্গে ঘুরুন বা না ঘুরুন, একটা জিনিস একেবারে স্পষ্ট হয়ে গেছে, কোনো অবস্থাতেই এই রাজ্যে কংগ্রেস তৃণমূলের হাত ধরবে না। এটা দর্থহীনভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সোনিয়া গান্ধীর ইচ্ছে থাকলেও সোনিয়া গান্ধীর সেই কমান্ড নেই বা সেই পরিস্থিতিও নেই যে তিনি বাধ্য করবেন অধীর বাবুকে যে তৃণমূলের হাত ধরতে। মানস ভূঁইয়াকে সোনিয়া গান্ধী বাধ্য করেছিলেন 65টা আসন মেনে নিয়ে তৃণমূলের সঙ্গে জোট করতে। সেটা 2011 সাল। কংগ্রেসের তখন 209 জন লোকসভার সদস্য, দ্বিতীয় ইউপিএ, মনমোহন সিং প্রধানমন্ত্রী। এবং 2008-এর 1-2-3 পরমাণু এগ্রিমেন্টকে কেন্দ্র করে বামেদের কংগ্রেসের এই ইউপিএ 1 থেকে সমর্থন প্রত্যাহার করা সোনিয়া গান্ধী মোটেও খুব ভালোভাবে নিতে পারেননি। তিনি কার্যত শপথে নিয়েছিলেন যে বামেদের এই রাজ্য থেকে উৎখাত তিনি করবেন। দ্বিতীয় ইউপিএর প্রথম 1 বছর বাদে বামেদের তখন মোট সংসদ সদস্য 25, তৃণমূলের 19। ইয়েচুরি একটা প্রস্তাবও দিয়েছিলেন সোনিয়া গান্ধীকে, যা হয়েছে হোক, আমরা আবার সমর্থন করব, আমাদের 25 জন সাংসদ আছে, তৃণমূলের তো 19 জন। কিন্তু কেউ রাজি হননি, প্রণববাবু, সোনিয়াজি এবং ডক্টর সিং, কেউ রাজি হননি বামেদের সমর্থন আবার নতুন করে নেওয়াতে। বামেরা যদি ওই 1-2-3 এগ্রিমেন্টকে ইস্যু করে প্রথম ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার না করতো, তাদের আপত্তি থাকলে তারা অ্যাবস্টেন করতে পারত। কিন্তু সমর্থন প্রত্যাহার করে তারা নো কনফিডেন্স মোশন এনে বিজেপির সঙ্গে একসাথে ভোট দিল, সেটা মনমোহন সিং, সোনিয়া গান্ধী মেনে নিতে পারেননি। তখন থেকেই তারা ঠিক করেছিলেন যে বামেদের রাজনৈতিকভাবে সমুচিত শিক্ষা দিতে হবে। এবং সেই জন্যই তাদের তৃণমূলের হাত ধরা, অনেক কম্প্রোমাইজ করেও হাত ধরা 11 সালে। সেই পরিস্থিতি নেই। তৃণমূল কংগ্রেসকে দুর্বল থেকে দুর্বলতর করছে, এটা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী জানেন। যতটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে সেই অস্তিত্বটুকুও বিলীন হয়ে যাবে পদ্মার গর্ভে যদি তৃণমূলের হাত কংগ্রেস ধরে। তাই হাইকমান্ডকে জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতারা, কোনো অবস্থাতেই এ রাজ্যে লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে তারা কোনো সমঝোতা করবে না।